এটা হলো এমন এক মন্দির যেখানে শিব ঠাকুর দাঁড়িয়ে আছে মা কালীর ওপরে। ইউজুয়ালি আমরা মন্দিরে দেখেছি কালী মাকে শিব ঠাকুরের ওপরে দাঁড়িয়ে থাকতে, কিন্তু এখানে সেটা কমপ্লিটলি রিভার্সড। আর এর পেছনে আছে এক খুবই ইন্টারেস্টিং গল্প। তার সাথে আমরা দেখব এমন এক মন্দির যেখানে শিব ঠাকুরকে প্রতিষ্ঠা করার আগের রাতেই সেই ফ্যামিলির লোক মারা যায়। শিবলিঙ্গটা বসানোর পর যে পার্বতীকে আনতে গেছিল, তারপরে ওদের একটা দুর্ঘটনা ঘটে। ওখানে গিয়ে প্রতিষ্ঠা হবে, তার আগের দিন ওই বাড়ির কেউ জমিদার একজন মারা গেছিলেন, দিয়ে সেই থেকে প্রতিষ্ঠা হয়নি। এছাড়াও সেই রাজবাড়ি এবং শিব ঠাকুর নিয়ে লুকিয়ে আছে নানা রহস্য। কিন্তু তার আগে দেখা যাক এই মন্দিরে কেন শিব ঠাকুর রয়েছেন মা কালীর ওপরে দাঁড়িয়ে। এই হচ্ছে সেই মন্দির যেটার নাম হচ্ছে কিন্তু শ্রী শ্রী বাবা মহাকাল মন্দির। আমি যখন এখানে এসেছি তখন এখানে অতটা দক্ষিণী লোকের সমাগম বেশি বা ওরকম কিছু দেখতে পাইনি। আস্তে আস্তে এখানে সব লোক সমাগম শুরু হলো, জানলো যে ঠাকুরটা কি, কিরকম তার প্রকৃতি, কিরকম তার রূপ জানতে হলো। কিন্তু এরকম ঠাকুর ইউজুয়ালি দেখা যায় না বলে মহিলারা এবং ছোট বাচ্চারা আসতে আগে ভয় পেত। তো এখন বাবার আশীর্বাদে এখনই সব ঠিকঠাক রয়েছে, এখন সব লোকজন আসে, ভয়টা কেটেছে মন থেকে। এই মন্দির ওয়েস্ট বেঙ্গলে কোথাও নেই। আমরা সাধারণত জানি মা কালী দাঁড়িয়ে থাকে বাবা শিবের ওপর, কিন্তু এই মন্দিরে আমরা দেখেছি তা ঠিক উল্টোটা, বাবা শিব দাঁড়িয়ে থাকে মা কালীর ওপর। আমরা ভেতরে ঢোকার পথে দেখতে পাচ্ছি দুই পাশে বিভিন্ন রকম সারি সারি গাছ রয়েছে, এবং আরেকটু ভেতরে ঢুকলেই আমরা দেখতে পাচ্ছি বজরংবলীর একটি মন্দির, এবং এই বজরংবলীর মন্দিরের পাশেই আমরা লক্ষ্য করতে পারছি লিঙ্গরাজ একটি মন্দির। এখানে যারা ছিলেন আগে প্রতিবর্তীশালী, ওনারা বলেছিল যে আমরা এখানে থাকবো, কিচ্ছু হবে না। সো তারা রাত্রিবেলা এখানে স্টে করে, পরের দিন সকালবেলা তাদের এখানে অজ্ঞান শরীরটা পাওয়া যায়। তারা যখন হুঁশে আসলো, তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে কি হয়েছিল। ওদের সাথে নাকি ওরা অনেক রকমের সাউন্ড শুনতে পায়, অনেকে ডাকছে, কাঁদছে, ইত্যাদি ইত্যাদি আওয়াজ শুনতে পায় এখানে। তারপর থেকে ওনারা ডিসাইড করে যে এখানে কেউ থাকবে না। এরপরেও অনেকে থাকার চেষ্টা করেছিল, কিন্তু সবাই বিফল হয়েছিল। প্রলয়ের হাত থেকে বাঁচানোর জন্য মহাদেব যখন মা কালীর সামনে চলে আসেন, তার উপরে কিন্তু মা কালী পা দিয়ে দাঁড়িয়ে যান এবং শান্ত হয়ে পড়েন। কিন্তু এখানে রয়েছে তার বিপরীত রূপ, বিপরীত। এটা মন্দিরটা 1980 সালের আগেকার। 1980 সালের আগে এইখানটা পুরোটাই জঙ্গল ছিল। আমাদের হনুমানজি মন্দির যেখানে আছে, ওখানে একটা ক্যালেন্ডার এসেছিল, আউট অফ নোওয়্যার এসেছিল কোথাও থেকে। ওখানে তখন বাবার এরকম রূপ ছিল। ন্যাচারালি তো এরকম মূর্তি দেখা যায় না, তখন কেউ পুজো করেনি। কিন্তু বাবার স্বপ্নাদেশে একজন ব্রাহ্মণ পুজো শুরু করে। এখানে যে বেদিটা আছে আমাদের, এই বেদির উপরে আগে পুজো হতো। এখন বাবা আস্তে আস্তে এখানে পূজিত হন আমাদের এখানে। যিনি পেয়েছিলেন তিনি তো অনেক আগেই মারা গেছেন, বহু আগেকার। আর এখন ক্যালেন্ডারটা একজনের বাড়িতে রয়েছে। ওই ক্যালেন্ডারটা রেখে মহাকাল মন্দির হয়েছে। কোথায় থেকে হাওয়া থেকে উড়ে এসে কাছে আটকিয়েছিল, ওখানে ছেলেপেলেরা আড্ডা মারতো, ক্যালেন্ডারটা তুলে দেখছে মহাকাল, তখন মহাকাল মন্দির আরম্ভ হয়ে গেল। ঠিক আমার সামনেই রয়েছে সেই মন্দির, এবং এটি হচ্ছে সেই বেদি যেখানে কিনা আগে কিন্তু পুজো করা হতো, এবং এখন বর্তমানে এই যে মন্দির দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই অদ্ভুত এক প্রতিমা যেটা কিনা নিচে রয়েছে মা কালী এবং উপরে রয়েছেন মহাদেব। আমি অনেকবার দর্শন পেয়েছি, বাবাও পেয়েছে, মন্দিরের অনেকেও পেয়েছে। যখন আদেশ দেয়, আদেশ তো বলা যায় না আর কিছু। যখন আমাদের যেরকম আদেশ আসে তখন আমরা সেরকম করি, কিন্তু আমরা দর্শন পাই। যতজন এসছে সবাই এখনো অবধি আমার দেখা নেই একজনও বাবার এখানে কিছু চেয়েছে পাইনি, সবই পেয়ে গেছে। এবার আমরা দেখব এমন এক রাজবাড়ি যেখানে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হয়নি এক রহস্যজনক কারণের জন্য। তারই সাথে আমরা দেখব কি করে সেই প্রতিষ্ঠা না করা শিব ঠাকুর একজনের স্বপ্নে এসে তাকে পুজো করার ইঙ্গিত দেয়। এছাড়াও এই রাজবাড়ির সাথে লুকিয়ে আছে নানা অজানা রহস্য, যার উত্তর আমরা খোঁজার চেষ্টা করেছি। আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার ইটাচুনা রাজবাড়ির ঠিক সামনে, আর আমার এই সাইডের হচ্ছে ইটাচুনার সেই পুরনো জমিদার বাড়ি, বলতে গেলে অনেকে রাজবাড়িও বলে থাকে। আর এই হচ্ছে সেই রাজবাড়ি বা জমিদার বাড়ি যাওয়ার প্রমুখ গেট। এবং এই যে রোডে যেটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এই রোডটার নাম হচ্ছে রায় বাহাদুর বিজয় নারায়ণ কুণ্ড সরণি। এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লেখা রয়েছে। তার ঠিক উল্টো দিকে হচ্ছে সেই মন্দিরটি, যেটি কিনা এই কুণ্ড পরিবারের সদস্যরাই কিন্তু নির্মাণ করেছিলেন। কে নির্মাণ করেছিলেন? এই যে ধ্রুবনারায়ণ কুণ্ডু, এনারই পূর্বপুরুষরা, এনাদের 13 পুরুষ হয়, 13 পুরুষ আছে। হ্যাঁ, 13 পুরুষের কোন পুরুষটা আমার মনে হয় যতদূর সম্ভব বিজয় নারায়ণ কি তারও আগের বিজয় নারায়ণের বাপ ঠাকুর দ্বারা ওনারা করেছিলেন এটা। ওনাদের টাইটেল ছিল কুন্দন, ওরা মহারাষ্ট্রিয়ান। এখানে ওই 13 পুরুষ আগে এখানে এসেছেন, এসে তখন থেকে আস্তে আস্তে কুণ্ডু হয়ে গেছে।
বহু প্রাচীন এই মন্দির, প্রায় 150 থেকে 200 বছর কিন্তু বয়স হবে এই প্রাচীন মন্দিরের। আর যেটি কিন্তু বর্তমানে ওই রকম কিছুটা মনে না হলেও এখন সংস্কার করা হয়েছে এবং এখন রং করা হয়েছে অনেকটাই, কিন্তু সেটাকে কিন্তু ভালো করে রাখার চেষ্টা করা হচ্ছে। আর এই হচ্ছে সেই মন্দিরে যাওয়ার গেট। আর সামনে দেখতে পাচ্ছি একটা নন্দী রয়েছে, নন্দী মহারাজ কিন্তু এখানে রয়েছে। এবার ভেতরে যাই। মন্দিরটা বহু পুরনো মন্দির, এটা জমিদারাই করেছিলেন, এবার বহুদিন পরেই ছিল। এখন যিনি ট্রাস্টি আছেন উনি এইটাকে রক্ষণ হয়ে গেছে, একদমই তো গাছপালা হয়ে গেল, সারিয়ে টারিয়ে রং ফং করিয়ে এর পুজোর ব্যবস্থা করছে, রক্ষণাবেক্ষণ করে রং টং করেছে এই পর্যন্ত। কিছু করা হয়নি, যেরকম ছিল প্রথম থেকে যেরকম হয়েছিল সেরকমই আছে। ঠিক আমি এখন ভেতরে ঢুকে গেছি। এই হচ্ছে সেই প্রাচীন প্রায় 150 থেকে 200 বছর পুরনো মন্দির। আর ঠিক মহাদেব কিন্তু একটা মূর্তি, সেই মূর্তি কিন্তু এখনো ভেতরে রয়েছে এবং বর্তমানে সেই গেটে কিন্তু তালা দেওয়া রয়েছে। শিবলিঙ্গটা বসানোর পর যে পার্বতীকে আনতে গেছিল, তারপরে ওদের একটা দুর্ঘটনা ঘটে, সেই জন্য পুজো বন্ধ ছিল, তারপরে আবার চালু করেছে। এই বছর খানেক হলো ওই সাধু টাধু এনে প্রতিষ্ঠা হয়েছে। ওইখান থেকে শিব ঠাকুর দেখা যাচ্ছে, আর আমরা জানি শিব ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকে নন্দী, কিন্তু আমি আর একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এইখানে নন্দীটি ঠিক আছে তার উল্টো দিকে। এখানকার সব থেকে প্রাচীন বা একটা অদ্ভুত ব্যাপার সেটা কিন্তু হচ্ছে এখানে ভেতরে যে মূর্তিটি দেখতে পাচ্ছি সেটা কিন্তু মহাদেবের। এই মূর্তিটাই হচ্ছে সব থেকে রহস্যময়। আমাদের জ্ঞান হতে তো আমরা দেখছি ওই রকম হয়ে আছে। তো ঠাকুমাদের মুখে শুনতাম, বাবাদের মুখে শুনতাম যে ওই মন্দিরটা নাকি প্রতিষ্ঠা হয়নি, প্রতিষ্ঠা মানে পুজো হয়নি। ওখানে শিব আর এই যে পাশে বারোয়ারি রয়েছে, বারোয়ারি হরগৌরী গৌরী, ওইটা ওখানে গিয়ে প্রতিষ্ঠা হবে। তার আগের দিন ওই বাড়ির কেউ জমিদার একজন মারা গেছিলেন, দিয়ে সেই থেকে প্রতিষ্ঠা হয়নি। এখন ওনাদের পূর্বপুরুষরা রয়েছে, এখন উনি রং টং করে প্রতিষ্ঠা করবার ব্যবস্থা করছেন, পুজো আর্চা করবার। এরপর আমরা যাবো মন্দিরের ভেতরে। কিন্তু মন্দিরের উপরে যে চূড়াটা দেখতে পাচ্ছ, উপরে কিন্তু দুটি সিংহ রয়েছে। এটা হয়তো এই জমিদার বাড়ি বা রাজবাড়ির প্রতীক হতে পারে। দেখো মাঝে কিন্তু একটা মেন চূড়া রয়েছে, তার পাশে কিন্তু আরো ছোট ছোট 9টি কিন্তু চূড়া রয়েছে। উপরের অংশ চূড়াগুলো কিন্তু ভেঙে গেছে, আর কিছু হয়তো ডিজাইন কিছু করা ছিল সেটাও কিন্তু এখন বর্তমানে নেই। এই যে সামনের অংশটাও কিন্তু ভেঙে গেছে। আর এই হচ্ছে সেই মন্দির। লোককথায় অন্ত সুড়ঙ্গ আছে, ত্রিবেণী যাওয়া যায় সুড়ঙ্গ দিয়ে, বাড়ির ভিতর থেকে গুপ্ত সুড়ঙ্গ থাকে না। আচ্ছা, মানে ইটাচুনা রাজবাড়ির মধ্যে? হ্যাঁ, বলে সুড়ঙ্গ আছে, এখনো রয়েছে সেটা? নিশ্চয়ই আছে। এখানে কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে, আর শিবলিঙ্গের মুখ কিন্তু রয়েছে ঠিক এই দিকে, একদম নন্দীর যেদিকে মুখ রয়েছে সেদিকে কিন্তু রয়েছে শিবলিঙ্গের মুখ। পুরনো সেই শিব ঠাকুরের সেই মূর্তি, বড়ই অদ্ভুতভাবে কিন্তু শিব ঠাকুর বসে রয়েছেন এখানে। এই একটি বেদি করা হয়েছে, বেদির উপর সেই মূর্তি রাখা হয়েছে। আর এই হচ্ছে সেই মন্দির, বর্তমানে এখন তালা দেওয়া রয়েছে। কুন্ডু পরিবারের কর্তা যখন ব্রিটিশদের দ্বারা তাকে বলা হয়, তাকে দায়িত্ব দেওয়া হয় গিরিডি অঞ্চলের রেল লাইনের কাজ সম্পূর্ণ করার জন্য, যখন তিনি সেখানে গিয়েছিলেন গিরিডি অঞ্চলে, তখন কিন্তু গিরিডির গভীর জঙ্গলে এই যে শিব ঠাকুরের সেই যে মূর্তি, এই মূর্তিটি তিনি পেয়েছিলেন এবং নিয়ে এই যে মন্দির তিনি বানিয়েছিলেন। বিহারের রেল লাইন পাততে গেছিলো, গিয়ে ওখান থেকে পেয়েছিল। শিবলিঙ্গটাই হয় দেখেছি, আমিও ভারতবর্ষে অনেক জায়গায় ঘুরেছি, শিবলিঙ্গটাই দেখেছি, মূর্তিটা খুব কম দেখেছি। প্রায় 150 বছর এই রকমই চলে যে মন্দির কিন্তু মূর্তি, সেটা কিন্তু 150 বছর ধরে কেউ পুজো করতো না। এখন বর্তমানে নিত্য পুজো হয় এবং শিবরাত্রিতে বড় করে পুজো হয়, যেটা দেখে আমরা এখন পরিষ্কারভাবে বুঝতে পারছি এখনো কিন্তু পুজো হয়েছে এবং আজকেও ফুল বেলপাতা রয়েছে। 5-6 জন সাধু ছিল, এক ভদ্রমহিলা ছিল, এইখানে এসেছিল, ওরা স্বপ্ন পেয়েছিল বারাসাত থেকে। রাত 12টায় এসেছে, সারাক্ষণ এখানে জেগে বসছিল, সকালে পুজো আর্চার করে তারা গেল। এগুলো ছিল ওয়েস্ট বেঙ্গলের সব থেকে অদ্ভুত শিব ঠাকুরের মন্দির। বাট আগামী ভিডিওতে আমরা গোটা ইন্ডিয়া ঘুরে সব থেকে রহস্যজনক, অদ্ভুত এবং মিস্টিরিয়াস কিছু শিব ঠাকুরের গল্প তোমাদের সামনে তুলে ধরবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।